দর্শক, চ্যানেল 24 এর বিশেষ আয়োজন জুলাই সবারের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের শিরোনাম এক দফা এক দাবি। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা ফিরে যাব কিভাবে সেই সময়ে 9 দফা থেকে এক দফায় চলে আসলো, সরকার পতনের দাবি সামনে এলো এবং তার দুদিনের মাথায় সরকারের পতনও ঘটলো। আমাদের অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সবার আগে পরিচয় করিয়ে দিচ্ছি জনাব মতিউর রহমান চৌধুরীর সাথে। তিনি মানবজমিনের সম্পাদক। সেই সময়ে তার লেখনী যেমন প্রেরণা জুগিয়েছিল, এখনও কিন্তু সমাজের নানান সমস্যা নিয়ে তিনি লিখে চলেছেন, তার পত্রিকায় সংবাদ প্রকাশিত হচ্ছে। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। আছেন অধ্যাপক শামীমা সুলতানা, তিনি অধ্যাপনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। আপনাদের মনে পড়বে সেই সময়ে শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলার পরে তা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল এবং তিনি স্পষ্ট করে বলেছিলেন যে যেই মানুষের হাতে আমাদের দেশের মানুষ নিহত হচ্ছেন তার ছবি তিনি তার অফিসে রাখবেন না। এরপর আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি নুসরাত জাহানের সাথে। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নুসরাতের সেই ছবি আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন, প্রিজন ভ্যানের সামনে একলা একটি মেয়ে দাঁড়িয়ে রুখে দিচ্ছিল স্বৈরাচারকে। এরপর আছেন নূপুর আক্তার, তার ভাই শহীদ সোহেল, তিনি লড়াই করেছেন, জীবন দিয়েছেন এই দেশের জন্য, তার গল্পটাও আমরা শুনব। এরপরেও যারা আছেন তারা সবাই জুলাই যোদ্ধা। আছেন মোহাম্মদ মেহেদী হাসান, তিনি আহত হয়েছেন এই সংগ্রামে, তার গল্পটা শুনব। এরপরে আছেন মোহাম্মদ শিবলি নোমানী ইসলাম নিলয়, আছেন সালেক কায়সার শান্ত এবং রফিক রায়হান, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী। তাদের গল্পগুলো আমরা শুনবো, তারা কিভাবে জড়িত হয়েছিলেন জুলাইয়ের সংগ্রামে। শুরুতেই জনাব মতিউর রহমান চৌধুরী আপনার কাছে আসতে চাই। আজকে ফিরে গিয়ে দেখছিলাম সেই সময়ের পত্রিকাটা, 5 তারিখের পত্রিকা দেখে মনে হতে পারে যে আপনি জানতেন যে শেখ হাসিনা আর থাকবেন না, বা 4 তারিখেও। এত সাহসী ভূমিকা একটা পত্রিকা সে সময় নেওয়া খুব কঠিন এবং খুব অল্প পত্রিকাই সেটা করতে পেরেছে। সেই সময়গুলোতে যদি ফিরে যান, আপনি বহু ইতিহাস দেখেছেন আসলে নিজের চোখে বাংলাদেশের। এই যে 9 দফা থেকে এক দফায় চলে আসা এবং শেখ হাসিনার পতন অনিবার্য হয়ে ওঠা, এটা আসলে কিভাবে ঘটল? ধন্যবাদ। আসলে 2রা আগস্ট 2024 এই দিনে আমাকে কিন্তু প্লেনে তুলে দেওয়া হয়। আমি কিন্তু দেশে থাকতে পারিনি, আমাকে দেশ ছাড়তে হয়েছিল ওই দিন। তার কারণ ছিল সরকার থেকে বলা হচ্ছিল যে লিখতে হবে যে দুষ্কৃতিকারীরা রাস্তাঘাটে এই বিশৃঙ্খলা তৈরি করছে। আমরা সেটা লিখি নাই, যে কারণে। আর আমাদের তো লাল হরফে যেটা হয় তাদের মধ্যে একটা কাঁপুনি থাকে। এরপর তো নানা বিষয়ে অনেকগুলা ভিডিও আমাদেরকে কিল করা হলো। তারপরেও এক্সট্রা স্টেজে আমাকে বলা হলো যে আপনার সামনে 2টা অপশন আছে, হয় দেশে থাকবেন, দেশে থাকলে জেলখানায় যেতে হবে, নাহলে বিদেশ যেতে হবে। আমাকে দেশ ছাড়তে হয়েছিল, এক দফা অনিবার্য ছিল। কারণ বাংলাদেশের ইতিহাসে আমরা লক্ষ্য করেছি যে 15 বছর পর পরই এটা পরিবর্তন হয়। 2024 কিন্তু সেই টার্গেটই ছিল। এটা এক। 2 নম্বর হচ্ছিল আন্তর্জাতিক যা খবরাখবর ছিল তাতে মনে হচ্ছিল যে গুটিটা নড়ছে। বিশেষ করে যারা ক্ষমতাকে দীর্ঘদিন দীর্ঘায়িত করেছেন, লম্বা করেছেন, যেসব শক্তি, ওই শক্তিগুলো নড়বড়ে হয়ে গেছিল। যে কারণে হঠাৎ করেই অনেকে মনে করছেন শক্তি সেগুলো, এটা নেপথ্যে অনেক শক্তি থাকে, প্রকাশ্যে শক্তি থাকে, প্লাস একটা জিনিস হচ্ছে যে মনোবল। যুদ্ধে, যে কোনো যুদ্ধে, এটাও একটা যুদ্ধ ছিল, এটাকে আপনার খাটো করে দেখার কোনো সুযোগই নেই। এটা পরিবর্তন, বিপ্লব। যদিও আমরা পরবর্তীকালে বিপ্লবটাকে অভ্যুত্থান বলছি, এই কারণে বিপ্লবের চেতনার থেকে আমরা সরে গিয়েছিলাম। এটা আরেকটা ইতিহাস। যারা এই আন্দোলনের পেছনে ছিলেন, এটা শুধু রাজপথের আন্দোলনে সরকারের পতন হয়েছে এটা আমি অন্তত বিশ্বাস করি না। এর পেছনে অন্য শক্তিও কাজ করেছে। যে শক্তি চায়নি যে এটা আর দীর্ঘায়িত হোক। অনেক দিন যে শাসনটা ছিল, এই ধরনের শাসন তো একটা দেশে থাকলে পরে দেশের উন্নয়ন একটি ব্যক্তির হাতে, এটা ব্যক্তিকেন্দ্রিক শাসন ছিল, পরিবারকেন্দ্রিক শাসন ছিল। পরিবারকেন্দ্রিক শাসনের বিরুদ্ধে লড়াই পৃথিবীর দেশে দেশে হয়েছে। নিকট অতীতে মার্কোসের দেশে হয়েছে, যেটা ফিলিপিনে হয়েছে। তো পরিবর্তনটা তো এগিয়ে আসে, মানে বিশেষ করে ইজিপ্টে হয়েছে অথবা তিউনিসিয়াতে হয়েছে।
তো বাংলাদেশে এটা পরিবর্তনের দিকে যাচ্ছিল। তার কারণটা অনেকেই মনে করেছেন যে শেখ হাসিনার কোনো পরিবর্তনই হবে না, এই শাসনেই থাকবে। কিন্তু অনেকের ধারণা ছিল যে এটা বেশি দিন যেতে পারবে না। আর যারা খোঁজখবর রাখেন তারা হয়তো জানতেন, কিন্তু যে প্রক্রিয়া যেভাবে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটেছে, এটা একটা অবিশ্বাস্য ঘটনা। 18 তারিখে কি মনে হয়েছিল যে আর অল্প দিন পরে, 1 মাস যাওয়ার আগেই আসলে শেখ হাসিনার পতন করতে চলেছে? আমি ঠিক জানি না যে আসলে হবে, তবে আলামত কিন্তু সৃষ্টি হয়েছিল। তার কারণটা লক্ষ্য করবেন যে এক দফা এক দাবি যখন আসলো, এর আগের দাবি কী ছিল? আগে তো তারা বলছে যে আমরা সব দাবি মেনে নিয়েছি। ওবায়দুল কাদের প্রেস কনফারেন্স করে বলছেন যে আমরা সব দাবি মেনে নিলাম। তারপরে কি হলো? তারপরে এক দফা আসলো। তো ছকটা শুধু ওই কোটা আন্দোলনের মধ্যেই ছিল না, শেখ হাসিনার পতনটাও ছিল কিন্তু টার্গেট। 9 দফার একটা দাবির কথা সরাসরি গণমাধ্যমে বলা সে সময় হচ্ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনার ক্ষমা প্রার্থনা। সেটা তো তিনি কখনোই করলেন না। সেটা করলে কি লাভ হতো তার কিছু? উনি আজও করেন নাই। ক্ষমা প্রার্থনা করলেও যে পরিস্থিতি তৈরি মানে পাল্টে যেত, এটা আমি বিশ্বাস করি না। কারণ ওই পরিকল্পনার মধ্যে কিন্তু ক্ষমাটা ছিল না। রাজনীতির খেলা এটা, এটা তো বলতেই হবে। কিন্তু হয়তো আজকে এই মুহূর্তে আপনাকে আমি পুরোটা বলতে পারবো না, কিন্তু একদিন ইতিহাসতে বেরিয়ে আসবে কীভাবে 2024-এর অভ্যুত্থানটা হয়েছিল, কীভাবে পরিণতি লাভ করেছিল। তার কারণটা হচ্ছে যে কোনো আন্দোলনই, যে কোনো কিছুতেই হঠাৎ করে তো আর হয় না। আমরা বলছি যে কাল সকালবেলায় এই পরিবর্তন হয়ে যাবে, এটা যারা বলছেন এটা কিন্তু ঠিক না। আসলে পরিবর্তনের দিকেই যাচ্ছিল। আপনি যদি পুরো 36 দিনের আন্দোলন কি করেন, তারপরে এটা লক্ষ্য করবেন প্রত্যেকটা দিনের কর্মসূচি ছিল ভিন্ন। আমাদের দেশে হয় অবরোধ, এখানে হয়েছে ব্লকেড। এটার মধ্যে অন্য জিনিস ছিল কমপ্লিট শাটডাউন। বাংলাদেশে কোনো দিন কমপ্লিট শাটডাউন কেউ বলেছে? কোনো দিন বলে নাই। এটা নতুনত্ব ছিল। এর পিছনে একটা রাজনীতি, একটা কৌশল, একটা চিন্তা এবং এটার মধ্যে একটা ডিজাইন ছিল বলতে পারেন। কারণ এটাকে একদিনে আসে নাই, এটা আমি বলতে পারি। ধন্যবাদ। এই পর্যায়ে নুসরাত, আপনার কাছে আসতে চাই। ওই দিনের কথা নিশ্চয়ই সবার মনে থাকবে। মার্চ ফর জাস্টিসের কর্মসূচিতে প্রিজন ভ্যানের সামনে আপনি দাঁড়িয়ে একা প্রতিরোধ করার চেষ্টা করছিলেন, আপনার সহপাঠীকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন। এবং এই যে পথ পরিক্রমা এই আন্দোলনের, সেখান থেকে যখন এক দফার দিকে পুরো ব্যাপারটা চলে আসলো, তখন আপনি কি ভাবছিলেন? আপনাদের সাথে যারা ছিলেন মাঠে, তাদের চিন্তা ভাবনাটা কি ছিল? আসলে আমার আন্দোলনে যোগদান করা 18 তারিখ। তো যখন অনলাইন একদম নেটওয়ার্ক কানেকশন অফ করে দিল, তারপরে হঠাৎ করে 25 তারিখের পর 26 তারিখ থেকে যখন ইন্টারনেট কানেকশন শুরু হলো, আবার যখন নতুন করে আন্দোলনে নামার সুযোগ হলো, তো ওইখানেই হচ্ছে মুখে মুখে আমাদের স্লোগান ছিল দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। যদিও তখন হচ্ছে একদম অফিসিয়ালি যেটা আমাদের এক দফার ঘোষণা, সেটা কিন্তু দেওয়া হয়নি। তো ওই এক দফার ঘোষণাটা ওই আমাদের স্লোগান থেকেই উঠে আসা। ওই দিন তো হচ্ছে সবচেয়ে বড় যে নৃশংসতা ওই 5 তারিখে সবচেয়ে বেশি ঘটে সকাল দিকটাতে। তো আমাকে বাসা থেকে একদমই বের হতে দিবে না, কারণ হচ্ছে ওই দিন আমার বাবাও বাসা থেকে বের হয় এবং সে ফিরে আসতে বাধ্য হয় যে রাস্তার অবস্থা এত পরিমাণে ভয়াবহ ছিল। তো সেই জায়গা থেকে যখন আমরা একদম শাহবাগে পৌঁছালাম, সেখানে পৌঁছানোর খানিকক্ষণ পরেই যে হচ্ছে প্রধান থেকে হচ্ছে আর্মি প্রধান থেকে যখন হচ্ছে ভাষণ দিবে বললো যে কোনো, তখন আমরা আজ করতে পারছিলাম হয়তো বা কিছু একটা হবে, এবং আমরা এটাও আশা করছিলাম যে ওই ফ্যাসিস্টের পক্ষ থেকে হয়তো সরি ফিল বা যেই কোনো, আপনি সরি ফিলের কথাটা যারা বললেন যে সে তার কাজের জন্য অন্তত সরি ফিলটা করবে। কিন্তু এখন পর্যন্ত সে এই যে একটা 1 বছর চলে গেল, 24 থেকে 25 আসলো, তার মুখ থেকে এখন পর্যন্ত তার কোনো সরি ফিল নাই। এখান থেকে প্রমাণ পায় যে তার মধ্যে মিনিমাম অনুশোচনা বোধটাও নেই। ধন্যবাদ। এই পর্যায়ে একটু মেহেদী, আপনার কাছে আসতে চাই। আপনি কবে থেকে জড়িয়ে পড়লেন, কিভাবে আহত হলেন, এবং এই যে শেষে সব এসে জমা হয়ে গেল একটা দাবিতে, এই সব পথের মানুষ এসে মনে করলেন যে তারা একটাই দাবি তাদের, এবং সেখান থেকে 5 তারিখে স্বৈরাচারের পতন ঘটলো। এই মুহূর্তগুলোতে আসলে আমরা কিভাবে পৌঁছলাম, আপনার কি মনে হয়েছে? আমি 16 তারিখ থেকে আন্দোলনে অংশগ্রহণ করি। 16 তারিখ শান্তিনগর মোড় থেকে আন্দোলনে অংশগ্রহণ করছি। 18 তারিখ ছিলাম আমি রামপুরা লাভল হোটেলের দিকে। ওই জায়গায় ওই দিন ছড়া গুলি ছড়া হয়েছে। আমি প্রায় সেদিন 20-25টার মতো ছড়া গুলি খেয়েছি।
19 জুলাই আমি রামপুরা বাজারের দিকে ছিলাম। ওই জায়গায় রামপুরা ব্রিজের নিচ থেকে গুলি ছুটছে, আমার পায়ের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে গুলি বের হয়েছে হাড্ডি ছিদ্র হয়ে। তো 19 জুলাইতে আমি প্রথমে বার্থডে এনজেডে ট্রিটমেন্ট নিয়েছি, তারপর হলি ফ্যামিলিতে ভর্তি ছিলাম। আমাকে 25 জুলাই হলি ফ্যামিলিতে সিআইডি অ্যারেস্ট করছে। তো হাসপাতালে থাকা হ্যাঁ, হাসপাতালে থাকা অবস্থায় সিআইডি আমাকে 25 জুলাই অ্যারেস্ট করছে হাসপাতালে থাকা অবস্থায়। হাসপাতালে থাকা আমি তখন আমার অবস্থা এতটা বেগতিক ছিল, আমি বললাম আমি 18 তারিখ পেয়ে 20-25টা স্প্রিন্টার খেয়েছি, আর 19 জুলাই আমার পায়ে গুলি খেয়েছি। আমার অবস্থা অনেক খারাপ, আমি 2-3 জন ছাড়া আমাকে লাড়ানো যায় না। তো যখন সিআইডি আসলো, তারপর রমনা জোনের ডিসি এডিসি সবাই আসলো, দেখলো আমাকে নেয়ার মতো তাদের অবস্থা নেই। তারা যেই প্রিপারেশন নিয়ে আসছিল আমাকে হয়তো তারা নিয়ে যেত, বাট ওই অবস্থা না দেখে তখন তারা বলল, আমার আম্মু এক পর্যায়ে মানে যখন দেখলো আমাকে নিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি, আমার আম্মু সেন্সলেস হয়ে গেল। তো আম্মুকে সেন্সলেস হওয়ার পর ডাক্তার এসে ট্রিটমেন্ট দিল আম্মুকে, আম্মু একটু স্বাভাবিক হলো। তখন তারা আম্মুকে আশ্বস্ত করলো, তাও আপনার ছেলের যে অবস্থা আমরা এখন তাকে নিতে পারবো না, আমরা তাকে হসপিটালে ট্রিটমেন্টের ব্যবস্থা করবো। যদি আপনাদের টাকা আপনারা ট্রিটমেন্ট করেন তাহলে আমরা হলি ফ্যামিলিতে রাখবো, আর যদি আপনারা বলেন আমাদের ব্যবস্থা করতে তাহলে ঢাকা মেডিকেল বা পঙ্গুতে আমরা ইয়ে করবো। তো আমি 25 জুলাই থেকে হসপিটালে 4 জন আমি হলি ফ্যামিলি 207 নম্বর কেবিনে ছিলাম। আমার কেবিনে আমি, আমার আম্মু থাকতাম, আর 4 জন পুলিশ থাকতো, 2 জন কনস্টেবল, 2 জন এসআই। 24 ঘন্টা আমি পুলিশ কাস্টাডিতে চিকিৎসাধীন ছিলাম। আমাকে যখন পুলিশ কাস্টাডির চিকিৎসাধীন আমি ছিলাম, কিন্তু আমাকে 30 জুলাই পর্যন্ত তারা জানায়নি যে আমাকে মানে কী মামলা অ্যারেস্ট করা হবে বা কী করা হবে আমাকে নিয়ে। আমার আব্বু কয়েকটা থানায় ঘুরছে, হ্যাঁ, মানে পুলিশের কাছে অনেকবার ইয়ে করছে, বাট কেউ বলতেছিল না কিছু আমাকে কী করা হবে। তো এক পর্যায়ে 30 জুলাই যখন ডেইলি স্টার একটা প্রতিবেদন করলো, ডেইলি স্টার কিছু সাংবাদিক যে যোগাযোগ করলো, তখন আমাকে জানালো রামপুরের একটা মামলা, টিভি সেন্টারের পুরানো মামলা, ওখানে একটা পুলিশ হত্যার মামলা, আর রমনা থানার সিদ্ধেশ্বরীতে একজন পুলিশকে কুপিয়েছিল কিছু লোক, সেই মামলাটা, 3টা মামলায় গ্রেফতার দেখানো হবে যদি আমি কিছুটা সুস্থ হই। তারপর আমার 2 তারিখ আমার পায়ের সেলাই কাটা হলো। সেলাই কাটার পরে আমার পায়ে ফুল প্লাস্টার হলো, কারণ আমার হাড্ডিও ভেঙে গেছিলো, হাড্ডির এক সাইড দিয়ে ঢুকে গুলি আরেক সাইড দিয়ে বের হয়েছে। তো হাড্ডির ফুল প্লাস্টার যখন করা হসপিটাল থেকে বললো রিলিজ দেবে। আমাকে 4 তারিখ কোর্টে উঠানোর কথা ছিল। 4 তারিখ সকালবেলা মানে আমাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। হসপিটাল থেকে কিছু প্রসিডিউর আছে, ওগুলো কমপ্লিট করতে করতে 11টা বেজে গেছে। 10টার মধ্যে পুলিশ চলে আসছে মামলার কাগজপত্র নিয়ে, আমাকে নিয়ে যাবে। তো ওই সময় আমার আম্মু আমার একটা কথা বলতেছিল, মানে সে তো এই কদিন আমার সাথে সেও বন্দি ভালো এর মতো, কিন্তু আম্মু আমার একটা কথা বলতেছে, তোরে এই অবস্থায় আমি কীভাবে মানে কারাগারে পাঠায়া, হ্যাঁ, আমি কীভাবে বাসায় যাই ঘুমাবো। তো 11টা সাড়ে 11টার দিকে আমাকে মানে সব কিছু কমপ্লিট আমাকে নিয়ে যাবে, এমন সময় কোর্ট থেকে সংবাদ আসলো, কোর্টে 2 দিন 2টা পিজন ভ্যান জ্বালাই দেওয়া হয়েছিল। তো কোর্ট থেকে সংবাদ আসলো 2টা পিজন ভ্যান জ্বালাই দেওয়া হয়েছে। তখন আমাকে বলা হলো, মানে আমি তোমাকে আজকে নিতে পারবো না, আমরা তোমাকে 5 তারিখ সকালবেলা নিয়ে যাব। আমাকে কিন্তু 5 তারিখ সকালবেলা কোর্টে তোলার কথা ছিল। তো তার পর্যন্ত হাসপাতালেই থাকবে? হ্যাঁ, আমি হাসপাতালেই আছি। তো আমাকে 5 তারিখ সকালবেলা নিয়ে যাওয়ার কথা। তো আশেপাশে সবাই মানে খোঁজখবর নিতেছিলাম, সবাই রাজপথে। ওই দিন 4 তারিখ রাত্রে কিন্তু প্রত্যেক এলাকায় আলপনার আঁকা শুরু হয়েছিল, একদম বাচ্চা থেকে শুরু করা। তো এরকম আমি টুকটাক খবর শুনতেছিলাম। তো আমাকে কয়েকজন কল দিয়ে বললো, কোনোভাবে আটকানো যায় নাকি দেখ, 5 তারিখ তুই কোর্টে যাবি না, হ্যাঁ, পুলিশরা বল। আবার 3 দিনের কারফিউ দেওয়া হইলো। তো 3 দিন কারফিউ পরে তুই ইয়েতে যাবি। সবাই একটা ভরসা দিতেছিল আমাকে 4 তারিখ রাতের দিকে, যে তোর জেলে যাইতে হবে না, হ্যাঁ, ইনশাল্লাহ কিছু একটা হবে। তো আমিও কিছুটা আশাবাদী ছিলাম। তো সকালবেলা 5 তারিখ সকালবেলা মানে আসেনি আমাকে নিতে, কেন আসেনি জানি না, কিন্তু সকালবেলা আমাকে সকাল 7টা-8টার দিকে নিয়ে যাওয়ার কথা ছিল কোর্টে, আমাকে নেয় নাই। তো 11টা-12টা যখন বাজে, এর মধ্যে আমি মানে খবর পেলাম কিছু জায়গা থেকে, মানে সব চারদিক সব শুনশান, মানে আমার হাসপাতাল কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। 12টার দিকে যখন খবর পেলাম ব্যাপারটা হলো সেনাপ্রধান বক্তব্য দিবে, তখন কিছুটা আশ্বস্ত হলাম। তারপরে দুপুর 2টার দিকে মেবি অফিসিয়ালি নিউজ আসলো যে শেখ হাসিনা আসলেই চলে গেছে। তখন আমি এক পর্যায়ে মানে আমি আর আমার আম্মুর জোড়া ধরা মানে কান্না শুরু করে দিচ্ছি। আমি প্রায় আমার খেয়াল আছে আমি একটানা প্রায় 1-1.5 ঘন্টা কাঁদছি, কারণ আমি নিশ্চিত জেল যেতেছিলাম, জেল যাওয়া থেকে একেবারে জেলের মুখ থেকে ফেরত আমি মানে প্রায় 1-1.5 ঘন্টা কান্না করছি। এর মধ্যে আমার বন্ধু বান্ধব আমাকে মানে চলে আসলো, পুলিশ থেকে আমাকে ছিনাই নিয়ে গেছে এক পর্যায়ে। আমি যখন রাস্তায় আমাকে হুইল চেয়ার দিয়ে নিয়ে যাচ্ছে, তখন আমি কাঁদছি। রাস্তায় 2 পাশের লোকজন বলছে, ভাই কাঁদতেছেন কেন? ফিরে আসবো এই পর্যায়ে অধ্যাপক শামীমা সুলতানা আপনার কাছে। সেই সময়গুলোর কথা যদি আমাদের একটু মনে করিয়ে দিতেন, যেদিন আপনার মনে হলো যে আসলে প্রতিবাদ করতে হবে, এবং ছবিটা নামিয়ে আপনি প্রতিবাদ শুরু করলেন, এবং এরপরে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুরো সময় উত্তাল ছিল, সেই দিনগুলোতে যদি একটু ফিরিয়ে নিয়ে যেতেন।
অনেক ধন্যবাদ আপনাকে। আসলে সেই সময়গুলো ছিল খুবই দুর্বিষহ সময়। আমি আসলে এই যে কোনো ন্যায্য আন্দোলনেই প্রতিবারই ছিলাম। আমি নিরাপদ সড়ক চাই আন্দোলনে ছিলাম। আমি 2018-তে যখন কোটা সংস্কার আন্দোলন হয় সেখানেও আমার সমর্থন ছিল। এবং দেখেন যে এই ফ্যাসিস্ট সরকার কিভাবে গত 15-16 বছর ধরে কিভাবে খুন, গুম এবং আয়নাঘর পর্যন্ত আমরা দেখেছি যে সেখানে নিয়ে কিভাবে নির্যাতন চালিয়েছে। এবং ভোটাধিকার থেকে বঞ্চিত করা যে মানুষ, হ্যাঁ, এখন একটা বড় সংখ্যক যুব সমাজের একটা বড় সংখ্যা যারা আসলে এই গত 3বারের নির্বাচনের ভোট থেকে তারা বঞ্চিত হয়েছে, সেই জায়গাটাতেও কিন্তু তাদের একটা ক্ষোভ আছে যে রাষ্ট্র গঠনে তাদের সমর্থন থাকবে, তাদের অংশগ্রহণ থাকবে, এটা কিন্তু তাদের একটা অহংকারের বিষয়। কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু যুব সমাজকে বঞ্চিত করা হয়েছে। ফলে এই জুলাইটা ছিল আসলে সবাই একযোগে একই কাতারে দাঁড়ানোর একটা সুযোগ। সেই সুযোগটাকে কিন্তু শিক্ষার্থী বলেন, জনসাধারণ বলেন, নারী বলেন, কেউই কিন্তু হাতছাড়া করে নাই। সেই জায়গা থেকেই আসলে আমার প্রতিবাদ ছিল যে আপনি দেখেন শিক্ষকদেরকে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে অপমান করেছেন, এর আগে কিন্তু কখনো এরকম শুনিনি যে শিক্ষকদেরকে এতটা অপমান করা। আমাদেরকে বলা হয়েছে আপনারা বিসিএস দেন, আমাদেরকে যখন আমরা প্রত্যয় স্কিম নিয়ে আলোচনা করি তখন আমাদেরকে তুই-তুকারি করা হয়েছে। এই যে অপমান এবং এই যে মানুষকে বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করা, হ্যাঁ, এবং ওনার সমালোচনা করলেই তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া, এইগুলি আসলে মানুষ মেনে নিতে পারেনি। 16 তারিখে সারা বাংলাদেশ কিন্তু উত্তাল হয়ে ওঠে যখন আবু সাইদের বুকে গুলি করা হয়, তার বিশ্বস্ত বুকটাকে যখন ঝাঁঝরা করে দেওয়া হয়। এবং সেদিনই কিন্তু ওয়াসিমও শহীদ হন চিটাগাংয়ে। তো সেই যে তাদের শহীদ হওয়া, তখন কিন্তু আমার মনে হয়েছে যে এখান থেকে ঘুরে দাঁড়ানোর আর কোনো পথ নেই। প্রতিটি মানুষের বুকে যেন ঝড় উঠে গিয়েছিল এবং সেই স্লোগান আমাদেরকে ভীষণভাবে আলোড়িত করেছিল যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। হ্যাঁ, সেই ঝড়টা নিয়েই প্রতিটি মানুষ আসলে রাস্তায় নেমেছে। সেখান থেকে আসলে চূড়ান্ত পরিণতিতেও আমরা পৌঁছাতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ। নূপুর আক্তার, আপনার কাছে আসতে চাই। আপনার ভাই শহীদ সোহেলের কথা শুনতে চাই। তিনি কিভাবে, কখন, কেন আন্দোলনে জড়ালেন এবং তার শেষ সময়গুলোর কথা শুনতে চাই। তিনি গুলিবিদ্ধ হওয়ার পরে কি কি। ধন্যবাদ ভাইয়া। আসলে ম্যাম যেটা বললো যে আবু সাইদ ভাইয়ের গুলি লাগার পর আর কেউ আসলে থাকতে পারেনি এটা দেখে, কারো এটা সহ্য হওয়ার কথা না। তো একই অবস্থা হয়েছে আমার এবং আমার ভাইয়ের। আমি তিতুমির কলেজে পড়াশোনা করি, সেই সুবাদে আমি চাচ্ছিলাম আন্দোলনে যাওয়ার জন্য, যেটা আমার ভাই কোনো মতেই আমাকে যেতে দিচ্ছিল না। ওর একটাই কথা ছিল, আমি যাচ্ছি, তোমার যেতে হবে না। কিন্তু আমার কথা ছিল যে গেলে দুইজনে যাব। আমার মায়ের কথা ছিল যে না, তোমার যেতে হবে না, ও যাচ্ছে ও যাক। তো আমি তখন আবু সাইদ ভাইয়ের একটা ভিডিও আমার মাকে দেখালাম যে দেখো এরকম একজন মানুষ যখন শহীদ হচ্ছে, মারা যাচ্ছে, তার মায়ের কি অবস্থা, আমি তো এখনো কিছু হয়নি আমার, আমাকে অ্যাটলিস্ট যাইতে দাও, যাওয়ার সুযোগটা করে দাও। তো আমার ভাই বলতেছিল তোমার যেতে হবে না, আমি যাচ্ছি, আমি দেখছি। আবু সাইদ ভাইয়ের গুলি লাগার পর থেকেই ওর আন্দোলনে যাওয়াটা আরও বেড়ে যায়, যেটা হচ্ছে মৌখিক হয়ে যায়। আগেও আন্দোলনে গিয়েছে, আমি জানতাম এটা, কিন্তু আমার আম্মু জানতো না আসলে, মানে আমরা বলিনি আমাদের মা বাবাকে, মানে তারা চাচ্ছিল না আমরা যাই কোথাও। তো আমি আমার একজন বড় বোন আছে, খালাতো বোন, আমরা দুইজন জানতাম যে ও আন্দোলনে যাচ্ছে, আমার ফ্যামিলির আর কেউ জানতো না। তো আবু সাইদ ভাইয়ের গুলি লাগার পর থেকে এই জিনিসটা মৌখিক হয়ে যায় যে এখন সবাই জানে যে ও যাচ্ছে আন্দোলনে। তো এক পর্যায়ে ও 19 তারিখ ওর গুলি লাগে, সেদিন শুক্রবার ছিল। তো নামাজে যাওয়ার আগে আমার আম্মুকে খুব মানে ইয়ে করে বলতেছে যে বাবা যাও না, দরকার নাই, তোমার কিছু হলে কেমনে কি করবো আমরা, বা তুমি যদি আহত হও আমাদের খুব কষ্ট হয়ে যাবে, তুমি যাও না। তো ওনার সুন্দর খুব হাসতেছিল, হাসতে হাসতে বলতেছিল ঠিক আছে আম্মু, যাবো না আমি। তো নর্মালি ও যখন শুক্রবারে নামাজ পড়তে যায় ও পাঞ্জাবি পরে যায়, ওই দিন ও শার্ট পরে বের হয়েছে। মানে ওর একটা ইন্টেনশন ছিল যে আমি নামাজ পড়ে আর বাসায় আসবো না, আমি সোজাসুজি আন্দোলনে চলে যাব। তো যা ওর ইন্টেনশন ছিল সেটাই ও করে। ও ওর বন্ধুদের আরও কিছু মানুষ নিয়ে ও আন্দোলনে যোগদান করে, সেটা হচ্ছে বাড্ডা থেকে
লিংক রোড হয়ে গুলশানের দিকে ওদের যাওয়ার একটা ইয়ে ছিল। তো সেখানে আমি ওর আশেপাশের মানুষের থেকে যতটুকু জানতে পেরেছি, যেহেতু আমি সেখানে ছিলাম না, ও হচ্ছে খুব এগিয়ে যাচ্ছিল সবার সাথে, ওর সাথেই ছিল, ওর ফ্রেন্ডরা ওকে পেছনে টেনে ধরতে চাচ্ছিল কিন্তু ও সব সময় এগিয়ে যাচ্ছিল। আর পেছনে ওদেরকে বলতেছিল যে তোরা কিন্তু চলে যাস না, আমি কিন্তু আছি, দৌড় দিস না কিন্তু আবার পেছন থেকে, মানে ওদেরকে একটা ইয়ে করতেছিল। তো এক পর্যায়ে যখন খুব টিয়ারশেল পুলিশ ছোড়া শুরু করে, ওর ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওদের হচ্ছে চোখ জ্বালা পোড়া, মুখ জ্বালা পোড়া, স্কিন এগুলো শুরু হয়। তো ওরা তখন একটু পিছিয়ে যায়, কিন্তু আমার ভাই পিছিয়ে না গিয়ে ও আরও আগায় যাচ্ছিল। মানে ওর এই বিষয়ে হচ্ছে একটা, আমি ও সাহসী বলবো বা কি বলবো, ও খুব আগায় যাচ্ছিল সব সময়। তো এক পর্যায়ে যখন ও আগায় যাচ্ছে এবং ও যখন দেখছে যে পুলিশ তাক করছে গুলি করার জন্য, তখনও একটা ব্যাক করতে চায়, কিন্তু ব্যাক করতে পারে না। তখনই ওর পায়ে গুলি লাগে, একটা গুলি ওর 2 পা ভেদ হয়ে বের হয়ে যায়, ও সেখানেই বসে পড়ে। তখন এক পর্যায়ে যখন ও আশেপাশে দেখতেছিল যে কেউ নাই, তখন ওর ফ্রেন্ডদের ডাকা শুরু করে যে আমি এখানে গুলিবিদ্ধ হয়েছে, আমাকে এসে নিয়ে যাও। তখন ওইখানে তিতুমির কলেজের কিছু স্টুডেন্ট ছিল, আরও বিভিন্ন কলেজের স্টুডেন্ট ছিল। কিছু স্টুডেন্ট ভাই ওকে ধরে নিয়ে আসার চেষ্টা করতেছিল। তো অবস্থাটা এরকম ছিল যে ওকে দাঁড়ায় যে কোলে করে নিয়ে আসবে এরকম অবস্থা নেই, পেছন থেকে ডিরেক্ট শুট হচ্ছে। তো ওরা মাথা নিচু করে এভাবে ঝুঁকে ঝুঁকে ওকে নিয়ে আগাচ্ছিল, যেটাতে অনেক সময় লস হচ্ছিল আর ওর খুব ব্লিডিং হচ্ছিল। এক পর্যায়ে ওর ফ্রেন্ডরা ওকে পায়, ধরে নিয়ে যায় এমজেড হসপিটালে। ভাই যেটা বললো এমজেড হসপিটালে নিয়ে যায়। সেদিন এমজেড হসপিটালে খুবই ম্যাসাকার একটা অবস্থা ছিল। সেখানে অলরেডি একজন এরকম ছিল যার মাথায় গুলি লেগেছে এবং ব্রেইন বের হয়ে গিয়েছে। তার পাশেই আমার ভাইকে শুইয়ে রাখা হয়েছিল নর্মালি ফার্স্ট এড দেওয়ার জন্য। সেখানেও ওর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দেরি হয় ফার্স্ট এড পেতে। ওর প্রচুর রক্তক্ষরণ হয়। তারপর সেখান থেকে নর্মাল একটা ফার্স্ট এড করার পর ওকে বলা হয় যে আমরা ডিটারমিন করতে পারছি না আসলে কি সমস্যা হয়েছে, আপনারা ওনাকে পঙ্গু হসপিটালে নিয়ে যান, যেহেতু গুলি লেগেছে পায়ে, হাড় ভেঙে যেতে পারে। তো আমরা ওকে পঙ্গু হসপিটালে নিয়ে যাই। তো আমি যখন পৌঁছাই ওই হসপিটালে, আমি একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো আমার জুতাটা রক্তে জমাট বেঁধে আটকে যাচ্ছিল, এরকম একটা পরিস্থিতি ছিল যে দাঁড়ায় থাকার অবস্থানে সব জায়গার রক্ত। তো এখানে প্রায় 5 ঘন্টা সিরিয়ালে থাকার পর রাত 10টার দিকে ওর অপারেশন হয়। ডাক্তাররা বলে যে কোনো সমস্যা নেই, তবে ব্লিডিং হয়েছে, ব্লাড দিতে হবে, এমনিতে হাড় ভাঙেনি, সব কিছু ঠিকঠাক আছে। তো আমার সাথে কথা বলতেছিল, আমাকে বলতেছিল নূপুর আম্মু কি খুব রাগ হয়েছে, আম্মু কি খুব কান্নাকাটি করতেছে। ও নর্মাল ছিল, ও প্রায় 2-3 ঘন্টা কথা বলার অবস্থায় ছিল। তারপর ওর স্ট্রোকের মতন একটা কিছু হয়, ও খুব কাঁপুনি দিচ্ছিল, বমি করতেছিল আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। তো সেদিন রাতে ওকে সাধারণ বেডে দেওয়া হয়, 27 নম্বর বেডে। সেখানে ও রাত 2টা পর্যন্ত ওর জ্ঞান ছিল। রাত 2টার পর থেকেও আমাকে বললো যে নূপুর আমি একটু ঘুমায় উঠে তারপর আমি কিছু খাবো, আমার অনেক ক্ষুধা লাগছে। তো আমি বলতেছিলাম যে তোমার ক্ষুধা লাগছে, তুমি কিছু খাও, এখন খেয়ে তারপরে ঘুমাও। তো বলতেছিল যে না থাক, একটু ঘুমায় উঠে তারপরে খাই। তো ঘুমানোর পর ওর আর সেন্স ছিল না, সেই ঘুম থেকে ও আর উঠতে পারে নাই আসলে। তো পরের দিন সকালে ওকে আমরা নিউরোসায়েন্সে নিয়ে যাই। সেখান থেকে ওর ব্রেনে একটা চেক করা হয়। তো বলা হলো খুব ব্লিডিং হয়েছে, ওনাকে নিয়ে ব্লাড দেন, আর নর্মালি কোনো সমস্যা নেই। তবে উনি গুলি লাগার পর পড়ে গিয়েছিলেন কিনা এটা ওনাকে জিজ্ঞেস করেন, কিন্তু তখন তো সেই পরিস্থিতি ছিল না বা ও কথা বলতে পারতেছিল না। তো ওকে নিয়ে আইসিইউতে ছিলাম আমরা, আইসিইউর বেড 8 ছিল। আইসিইউতে ছিলাম প্রায় 1 সপ্তাহ। 4 দিনও নর্মালি লাইফ সাপোর্টে ছিল। 4 দিন লাইফ সাপোর্টে থাকার পর ও 26শে জুলাই ফাইনালি ওর কষ্টগুলো শেষ করে আমাদের রেখে চলে যায়। অনেক ধন্যবাদ এই কষ্টের সময়গুলোতে ফিরে যাওয়ার জন্য।
কারণ উদ্দেশ্যটা তো শহীদদের স্মরণ করা, যাতে তাদেরকে আমরা ভুলে না যাই, তাদের ত্যাগের কথা আমরা না ভুলে তাদের ত্যাগের কথা মনে রেখে সামনে এগোই। এবারে একটু রাকিব রায়হানের কাছ থেকে শুনতে চাইবো আপনার সেই সময়ের কথা, এই পুরো ঘটনাটা ধীরে ধীরে যখন পরিণতির দিকে এগোচ্ছিল, আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? দেখেন, আমি এই পেশিস্ট পতনের আগের থেকেই, আগে 3-4 বছর আগের থেকেই আমি এই পেশিস্ট বিরোধী আন্দোলন করতেছি। তো আন্দোলন, এটা ব্যাকগ্রাউন্ড অনেক আছে কেন আন্দোলন করতেছি, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আমি যখন বিগত 4-5 বছর ধরে এই পেশিস্ট বিরোধী আন্দোলন করছি, কোনো পরিণতি পাচ্ছিলাম না। আন্দোলন কোথা যাচ্ছে না, এটা কোনো পরিণতি পাচ্ছিলাম না। তো যখন এই জুলাই আসলো এবং এটা জুলাই যত আস্তে আস্তে যখন ম্যাচিউর হতে শুরু করলো, আমি মনে করলাম যে এটা জুলাই আমাদের জন্য পেশিস্ট বিরোধী, যে এটা পেশিস্ট পতনের একটা সুযোগ হতে পারে। এবং আমি 9 তারিখ বা 10 তারিখ এরকম দিন আমি প্রথম বললাম যে আমি কোটা সংস্কার আন্দোলন চাই না, সরাসরি বললাম। এটার পরে আমার দেখলাম আমার কমেন্ট বক্সে অনেকেই গালি দিচ্ছে, কিন্তু তারা কেন চাচ্ছি না সেটা কেউ জানা কি কেউ আমাকে যার থেকে জানতে চাচ্ছে না। আমি চাচ্ছিলাম যে কোটা সংস্কার না, আমি চাচ্ছিলাম একটা দেশ পরিবর্তনের এই আন্দোলন, আর যাতে এই পুরা কাঠামোটা চেঞ্জ হয়। আমি এই জুলাইটাকে এই কাঠামো চেঞ্জের একটা আন্দোলন হিসেবে দেখছিলাম। কারণ আমি আমার ফ্যামিলি, যেটা বলি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আসে, আমার বাপ বা এরকম আমার ভাইরা কখনো চাকরি টাকরি পায় নাই। এখান থেকে আমার মূলত আপনার ওই সেন্স থেকে আমার এই বিগত দিনের আন্দোলন করা। পরে আমি 11 তারিখ থেকেই আমি প্রথম আপনার পুরোদমে আমি আপনার জুলাইতে আন্দোলন শুরু করলাম। এবং 11 তারিখ দিয়ে শুরু করলাম। আমি শাহবাগে গেলাম এবং কয়েকদিন আন্দোলন করলাম। তারপরে 15 তারিখ অথবা 16 তারিখের দিকে আমি দেখলাম আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে, আমি একটা ক্যাম্পাসের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার হল ছেড়ে চলে যাচ্ছে। আমি মনে করলাম যদি ঢাকা ইউনিভার্সিটির ছেলেরাই হল ছেড়ে চলে যায়, আমি ঢাকা ইউনিভার্সিটি কখনই আপনারা আওয়ামী লীগের বা ছাত্রলীগের আখড়া হিসেবে দেখতে চাই না, আমাকে এখানে থাকতে হবে। বলে আমি প্রত্যেক দিন কন্টিনিউ করতেছিলাম যে আমি ইউনিভার্সিটিটাকে সেভ দিতে পারি কিনা। কারণ আর যাই হোক, ইউনিভার্সিটি যদি আমি রাখতে পারি, আমার এই আন্দোলনটা আমার একটা সাকসেসফুলের দিকে যাবে। পরবর্তীতে আমার যে বাসা থেকে যখন আন্দোলন চলছিল, তখন আমার বাসায় কার্ড আর কি বিদ্যুৎ প্রিপেড মিটারটা আছে, মিটারে আপনার ব্যালেন্স চলে যায়। যার পরে আমার বাসা বিদ্যুৎ নাই, আপনার পানি, ইন্টারনেট বন্ধ থাকার কারণে রিচার্জ করা যাচ্ছিল না। হ্যাঁ, পানি নাই। পরে আমি কী করলাম, আমাকে যেহেতু আন্দোলনটা কন্টিনিউ করতে হবে, তো আমি তার আন্দোলন কন্টিনিউ করতে আমার অবশ্যই ঢাকার ভিতরে থাকতে হবে, এটা আমি বুঝলাম। পরে আমি সাইকেল নিয়ে এখান থেকে চলাইতে আমি আপনার নারায়ণগঞ্জ আর কি রওনা হলাম। প্রতিমধ্যে আপনার ওই দিনে আপনার এই যে 93% যেই কোটা মেধাবৃত্তিতে 93%, সেটা হলো। যাওয়ার সময় আপনার আমি যখন যাত্রাবাড়ি ক্রস করি সাইকেল দিয়ে যাওয়ার সময় দেখলাম, আমি চলতেছিলাম, আমি খুব ভীত, কারণ আমি এরকম পরিস্থিতি বিগত সময়গুলোতে দেখি নেই। চলাইতেছিলাম, হঠাৎ করে একটা হেলিকপ্টার আসলো, আমার সামনে থাকা একটা আর কি ভ্যান চালক মাথায় লাগলো, আপনার গুলি লাগলো। আমি ওই সময় বলতে গেলে আমি সাইকেল চালাচ্ছি ঠিকই, আমি বাট সেন্সলেস। আপনার সামনে যদি কেউ আপনার মস্তিষ্কে কিছু না থাকে বা ব্লাডি দেখছেন, আপনার সামনে একটা হঠাৎ করে একটা লোক আপনার কেউ শ্যুট করে মেরে ফেললো, আপনি আর আপনার মধ্যে থাকবেন না। তো ওইখান থেকে আমি খুব ভীত হয়ে আপনি একটা ভিতরে চিপা রাস্তা দিয়ে আমি একদম এলাকার দিকে লোকালের দিকে চলে গেলাম আর কি, সাইকেল নিয়ে। আমি সাইকেলটাই আমার সাথে ছিল, আমি আমার বাসায় গিয়ে আপনার ঘুরে পড়লাম আর কি। কিন্তু পরবর্তী দেখলাম আপনার আবার মাঝখানে 2 দিন চলে গেল। 2 দিন পর দেখলাম যাত্রাবাড়ি। তো ওইখানে আমার যে আমি তখন কিন্তু আপনার টেলিভিশন বলেন, আপনার নেট বলেন, এটা বন্ধ ছিল ওই সময়টাতে। আমি আপনার দেখলাম যে কাগজ পেপার পড়লাম এবং একটা বন্ধু জোগাড় করলাম, যেভাবে হোক যাত্রাবাড়িতে আমাকে কন্ট্রোল নিতে হবে। ওইখানেই আমার ওই বন্ধুত্ব প্রথম সৃষ্টি, কথাবার্তা 4 টাকার মধ্যে আমার বন্ধুত্ব সৃষ্টি এবং কোটা সংস্কার আন্দোলনের কথা হচ্ছে। দেখলাম সেও আমার মতো যেতে চাচ্ছে। আমরা আস্তে আস্তে এখান দিয়ে সকালবেলা হাঁটা শুরু করলাম। এই আপনার নারায়ণগঞ্জের এখানে আপনার বলে এটারে চিটাডং, এখান থেকে আবার সকালবেলা হাঁটা শুরু করলাম এবং আস্তে আস্তে 4 ঘন্টা 4.5 ঘন্টা চলে গেল। বিকেলবেলা দেখলাম ওইখানে খুব বেশি আপনার সাধারণ ছাত্ররা। তো আমাদের অনুপ্রেরণাটা আরও বেড়ে গেলো। আমি ভাবলাম যে না, আমি রাকিব রায়হান না, আমার বন্ধুর নাম ওই যে প্রথম পরিচয়ের সাথে আব্দুল্লাহ না, আমাদের আরো আমাদের সাথে অনেক বন্ধু বান্ধব আছে। এটাই বোধহয় এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি। যতই মানুষ রাস্তায় বেরিয়েছে, তারা দেখেছে যে আরো অসংখ্য মানুষ তাদের মতোই এই আন্দোলনে এসে যুক্ত হচ্ছে। অনেক ধন্যবাদ। খুব বেশি সময় নিয়ে আরো শুনতে পারলে ভালো লাগতো। একটু নিলয়ের কাছ থেকে শুনবো, আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল?
ধন্যবাদ। এই জায়গাতে আমার আশেপাশে যারা উপস্থিত আছে তাদের অবদান হয়তো বা জুলাই আগস্টে অনেক বেশি আমার চাইতে। আমি তেমন খুব একটা আহতও হই নাই, কিন্তু জুলাই যখন আন্দোলনের শুরুর দিকে 16 তারিখ থেকে যখন আন্দোলন চারিদিকে শুরু হয় বিভিন্ন ক্যাম্পাসে, তখন আমাকে স্টুডেন্টরা ডাকতে আসে। কারণ আমি আমার যে ক্যাম্পাস ছিল বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে, তো এই ক্যাম্পাসে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার সার্কেলটা অনেক বড় ছিল। তো সেই জায়গাতে সবাই আমাকে ডাকতে আসে। তখন আমি বলি, কিসের আন্দোলন, কেন করবা? তখন বলতেছে যে কোটার জন্য। আমি বললাম যে তোমার ফ্যামিলিতে কয়জন চাকরি করবে? বলতেছে কেউ না। আমি বললাম আমার ফ্যামিলিতেও কেউ করবে না, সো আমি ইন্টারেস্টেড না, তোমরা যাও। যখন এই যে 17-18 তারিখে যেভাবে ছাত্রদের উপরে নির্যাতন করা হচ্ছিল, এইটা দেখে তখন আমার খারাপ লাগলো। যেভাবে নির্যাতন কেন করা হবে? তারা একটা দাবি তুলেছে, তাদের দাবির যৌক্তিকতা অযৌক্তিকতা সেটা বিশ্লেষণ করার পরে তাদের ন্যায্য দাবি সেটা পূরণ করবে, তাহলেই হয়ে গেল। এখানে তাদের উপরে এভাবে আক্রমণাত্মক আচরণ ছাত্রলীগ দ্বারা, পুলিশ লীগ দ্বারা, এটা ঠিক না। তখন আমার বিবেকে নাড়া দিল যে না, এদের সাথে আন্দোলনে আমার উপস্থিত হওয়া উচিত। তো আমি বেসিক্যালি 17-18 তারিখ থেকে আমার আন্দোলনে অংশগ্রহণ করা। এভাবে তারপরে তো লাইক পাবলিক ইউনিভার্সিটিগুলো সব অফ হয়ে গেল, প্রাইভেট ইউনিভার্সিটি আরও বুস্ট আপ হইলো যে না, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে রাস্তায় অবস্থান করতে হবে এভাবে। তো এর মাঝে আমার মা কি যে মানে আমার বাবা নাই, আমার বাবাও মূলত আওয়ামী লীগের দ্বারাই মার্ডার হয়েছিল 2021 সালে। আমার বাবা একজন রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল রাজশাহীতে, সো 2021 সালে আওয়ামী লীগের মানুষ তাকে রাস্তায় মেরে ফেলে আর কি, মার্ডার করে। তা আমার মা এইসব জিনিসে আমাকে যাইতে প্রতিনিয়ত বাধা দিত যে যাস না, এই সেই। তো আমি আম্মুকে অনেক রিকোয়েস্ট করে তারপরে যাই। তো তারপরে তো অনলাইনে মানে ইন্টারনেট কানেকশন অফ করে দিল সারা দেশে, কারোর সাথে কানেকশন নাই। বাসাতে থাকতাম, প্রতিদিন দেখা যাচ্ছে বের হতাম ওই আন্দোলনের সময়, টুকটাক যেরকম কর্মসূচি থাকতো বা যারা নির্দেশনা দিচ্ছে বা যাদের সাথে দেখা করা প্রয়োজন তাদের সাথে টুকটাক দেখা করতাম বা বাসার প্রয়োজনীয় জিনিস নিতাম। তো আমার বেসিক্যালি ওই ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করার একমাত্র কারণ ছিল যে তারা আসলে কখনো রাস্তায় এভাবে আন্দোলন করে নাই। আমরা এর আগেও আন্দোলন করেছি, 2023 সালেও বিভিন্ন প্রেক্ষাপটে সরকার পতনের আন্দোলন করেছি অক্টোবর মাসে। সো পুলিশের কাছে মাইরও খেয়েছি, বিভিন্নভাবে রাষ্ট্রবিরোধী মামলাও দেওয়া হয়েছে, মিথ্যা মামলা। তো এভাবে যখন 21 তারিখের মধ্যে আমার নামে অলরেডি 2টা মামলা হয়ে গেছিলো রাজশাহীতে, সরকার বিরোধী, রাষ্ট্রবিরোধী, লাইক আওয়ামী লীগের বাসায় আক্রমণ, চেম্বারে আক্রমণ, রাস্তায় আওয়ামী লীগের মানুষের উপরে আক্রমণ, এই ধরনের পুলিশের উপরে আক্রমণ, এই টাইপের বিভিন্ন মিথ্যা মামলা অলরেডি 2টা থেকে 3টা হয়ে গেছিলো। তো আমার মা আরোই টেনশন করতেছিল। তার উপরে আবার কি যে ছাত্রলীগের যেই সব বিভিন্ন গ্রুপগুলো আছে, লাইক মেসেঞ্জার চ্যাট গ্রুপ যেগুলোকে বলা হয়, এই চ্যাট গ্রুপগুলোতে আমার বিভিন্ন ছবি দিয়ে বা আমার প্রোফাইল থেকে ওরা ছবিগুলো ডাউনলোড করে ওই গ্রুপগুলোতে দিয়ে দিয়ে খুঁজতেছে। এরকম কিছু স্ক্রিনশট আমার কাছে আসে যে রাজশাহী মহানগর ছাত্রলীগ এরকম টাইপের কিছু গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে বলে যে এই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই নিলয় নামের এই শিক্ষার্থীটাকে খুঁজতে হবে। কারণ কি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আন্দোলনের যে ট্যাকটিক্স, রাস্তায় কিভাবে টিকে থাকতে হয়, পুলিশের মার বলেন, ছাত্রলীগের অত্যাচার নির্যাতন, পুলিশের গুলি, এই জিনিসগুলো থেকে কিভাবে টিকে থাকতে হবে। দেখেন আন্দোলনে, হ্যাঁ, যারা শহীদ হয়েছে তাদের প্রতি অবশ্যই সম্মান জানাই, কিন্তু আন্দোলনে টিকে থাকাও কিন্তু একটা বড় বৈশিষ্ট্য। রাস্তার মধ্যে কি ট্যাকটিক্স খাটিয়ে আপনাকে এক্সিস্ট করতে হবে শেষ পর্যন্ত। তো এই জিনিসটায় তারা অভ্যস্ত ছিল না। মূলত আমি তাদের গাইডলাইনার হিসেবে কাজ করেছি যে হ্যাঁ, তোমাদেরকে কিভাবে টিকে থাকতে হবে, এইভাবে তোমরা আমার সাথে আগাও, দেখো তোমরা ইনশাল্লাহ যে ভালোভাবে তোমরা আগাইতে পারবা। এইভাবেই আন্দোলন করতে 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 আপনার 1 তারিখ পর্যন্ত, 1 আগস্ট পর্যন্ত গেছি। তখন বাসা থেকে বের হইতে পারতাম না, মানে যেই বাসায় থাকতাম ওই বাসা থেকে বের হওয়ারও মানে ছিল না, কোনো সিস্টেম ছিল না। কারণ ওই বাসার বাইরে মেন রোডে দেখা যাচ্ছে যে সবসময় পুলিশ টহল দিত। আর 5 আগস্ট পর্যন্ত রাজশাহীতে আওয়ামী লীগ ছাত্রলীগের প্রভাবটা একটা মানে অন্যরকমভাবে তৈরি হয়ে গেছিলো, যে সেখানে আওয়ামী লীগ লাইক সিটি কর্পোরেশন থেকে তারা অস্ত্র বের করতেছে। রাজশাহীর যে মেট্রো মানে সিটি কর্পোরেশন, যেটা সিটি কর্পোরেশন মনে হইতেছে যে অস্ত্রের মানে একটা মানে কি বলবো গোডাউন। সিটি কর্পোরেশনের বিভিন্ন আন্ডারগ্রাউন্ড থেকে তারা অস্ত্র বের করে প্রতিদিন সকালে বের হতো, মনে হইতেছে যে একটা আলাদা ফোর্স বের হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে যেভাবে দেশের খারাপ অবস্থায় পুলিশ ফোর্স বের হয় গাড়ি গাড়ি করে, সেভাবে ছাত্রলীগের ছেলেপেলেদেরকে প্রতিদিন ভোরবেলাতে সরকারি স্থাপনা ব্যবহার করে, হ্যাঁ, সিটি কর্পোরেশন ডাকা হয়তো এভাবে বের হচ্ছে। সো একটা সময় এইভাবে 3 আগস্ট 4 আগস্ট গেল, আন্দোলন হলো।
5ই আগস্টের দিন সকালবেলাতে আমাকে বলা হলো যে বিভিন্ন জায়গা থেকে যে তুই যদি আজকে বের হোস তাহলে তোকে মেরে ফেলা হবে, এনিহাউ তোকে মেরে ফেলা হবে, এটা আলটিমেটাম মানে দিয়ে ফেলছে তারা। তো আমার নিউজ আমার কাছে আসে, আমার বিভিন্ন কাজিন তারা আমাকে বিভিন্নভাবে ফোন টোন দিয়ে ওয়ার্ন করে যে ইভেন আমার কাজিন একজন বিজনেসম্যান আছে, তো ওকে এই স্থানীয় একটা থানা থেকে আর কি পুলিশের ওসি যে তিনি কল দিয়ে বলতেছে যে তোমার ভাইকে বের হতে মানা করো বাসা থেকে, সে অনেক ফোকাসড হয়ে গেছে, সো আলটিমেটলি তাকে আমরা যে কোনো কিছু অ্যাকশন নিতে বাধ্য হব। সবাই নিষেধ করে, তারপরেও মনে হলো যে না, আমি বাসা থেকে যদি আজকে বের না হই হয়তোবা গোটা বাংলাদেশ হাসিনার পতন ঘটিয়ে ছাড়বে, কিন্তু আমি যদি আজকে বের না হই তাহলে ওই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগুলোর হয়তোবা রাস্তায় একটা ক্ষতি হয়ে যাবে। এই তাদের দিকে তাকিয়ে আমার বের হওয়া, বের হয়ে তাদেরকে নিয়ে আন্দোলনে জয়েন করা। ওই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যে রাস্তাতে আন্দোলন করতো তালাইমারি রোডে, আমরা ওই রাস্তাতেই আন্দোলন করতাম। সেটা তো একটা বড় কেন্দ্র ছিল, এটা একটা পুরো একটা সময় কেন্দ্র জুড়ে। ছিল। সো একটা সময় যে কি অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা মোটামুটি পেয়েছি আপনার গল্পটা। শান্তর কাছ থেকে ছোট করে শুনতে হবে। আসলে জুলাই তো অনেক বড় একটা অধ্যায়, আসলে ছোট করেই বলা উচিত, কারণ এটা বলতে গেলে অনেক সময়ের দরকার। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আকারে বলি। আমার আন্দোলনে যোগদান করা হচ্ছে 17ই জুলাই 2024। আর আন্দোলনটা আসলে আমিও কোটার আন্দোলনের পক্ষে ছিলাম না, কারণ আমার কখনো গভর্নমেন্ট জব করতে হবে বা ওইরকম আন্দোলনটা মানে আমার ইন্টেনশন ছিল না। তবে হ্যাঁ, যখন দেখলাম যে আমাদের দেশের স্টুডেন্টরা ফ্যাসিস্ট শেখ হাসিনা যা চাপাই দিতেছে, তো গত 17 বছর সবই গিলে খাচ্ছিল, এখন একটু মেরুদণ্ড সোজা করে তার মুখের উপরে কিছু একটা প্রতিবাদ করতেছে, এই রিয়েলাইজেশন থেকে আমি আন্দোলনে যোগদান করি। 17ই জুলাই আমি টিএসসিতে অবস্থান করার কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা ছিল, বর্তমানে যিনি এনসিপি সদস্য সচিব, আক্তার ভাই, উনি আটক হয়। উনি আটক হওয়ার পরে তখন ডিবি হারুন যে ছিল ফ্যাসিস্টের দোসর, সে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকার আশেপাশে যারা ছিল তাদেরকে এক প্রকার মানে আটকের একটা নির্দেশনা দিয়ে দেয়, ডিবি কর্মকর্তা যাদেরকে ছিল বা পুলিশের যারা ছিল। তো আমরা কোনো রকমে ওখানে তারপর অবস্থান নেই, কারণ আমরা জানতাম যে আজকে এরকম একটা অবস্থা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলগুলো বন্ধ করে দেয় এবং তাদেরকে খালি করতে নির্দেশনা দেয়, কিন্তু অনেক স্টুডেন্টরা বের হতে চাচ্ছিল না, তারা ঠিকই ওইখানে অবস্থান নিচ্ছিল। তো আমাদের এমন মনে হচ্ছিল যে গতকালকেই 6 জনের মতো নিহত হয়, আবু সাইদ ভাই বা শহীদ ওয়াসিম। তো আমরা ভাবছিলাম যে আজকে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে এর চেয়েও বড় কোনো ম্যাসাকার হইতে পারে। এখন আমার সামনে আমার ভাই বোন আহত নিহত হবে, আমার যদি বিবেকবোধ থাকে তাহলে আমি তার পাশে অবশ্যই দাঁড়াইতে হবে। আমার কি পরিণত হয় তার চেয়ে বড় বিষয় হচ্ছে তার পাশে দাঁড়ানো। তো আসলে ওই সময়টা বিজিবি এমনভাবে আমার অবস্থানে আসলে কোনো সুযোগ ছিল না। তারপরও হল থেকে যারা বের হচ্ছিল, বিশেষ করে নীলক্ষেত মোড়ের একটা ঘটনা আমার মনে পড়ে। তখন মহসিন হলের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল মেহেদী হাসান সানি, তার নেতৃত্বে যতগুলো ছেলে মেয়ে উভয় যারা হল থেকে বের হচ্ছিল, সে প্রথমে তাদেরকে ইচ্ছে মতো মারছিল পুলিশের সামনে, নিউ মার্কেট থানার সামনে, এবং সে মারার পরে সেই পুলিশের হাতে তাদেরকে সোপর্দ করে দিচ্ছিল। এরকম একটা অবস্থা দেখে তখন আর মানে আমরা গুটি কয়েক ছিলাম, আসলে কোনো কিছু করার সুযোগ ছিল না, চলে আসি। 18 তারিখ আবার আন্দোলনে নামি, তখন বাংলা ব্লকেট ছিল, সব কিছু বন্ধ ছিল, কোনো কিছুই সুযোগ ছিল না করার। হাঁটতে হাঁটতে আমরা মানে যেখানেই যাই দেখি আওয়ামী লীগের লোকজন পাহারা দিচ্ছে, যাকে পাচ্ছে তাকেই ধরছে, মারছে, কোথায় যাচ্ছ জিজ্ঞাসাবাদ করতেছে, ফোনের গ্যালারি চেক করতেছে। মানে বলা যায় যে কোনো রকম পালিয়ে আমার বাসা ছিল ফার্মগেট, সেখান থেকে হেঁটে হেঁটে আমি সায়েন্স ল্যাবের উদ্দেশ্যে রওনা হই। আমার মনে হচ্ছিল যে আমার ক্যাম্পাস এলাকার দিকে গেলে হয়তো আমার কোনো সহপাঠীকে পেতে পারি, আন্দোলনকারী সহযোদ্ধাকে পেতে পারি। ওখানে যাওয়ার পরে আমরা অবস্থান নিই, আর ওখানে অবস্থান নেওয়ার পরে আমরা প্রথমে মানে আমাদের যে পরিণতি কী হইতে পারে আমরা আজ করতে পারিনি। আমরা আনোয়ার খান মডার্ন হসপিটালের এখানে অবস্থান নেওয়ার পরে গ্রিন রোড থেকে একটা গ্রুপ আমাদেরকে মাঝখানে ফেলে দেয়। ধানমন্ডি 4-এর দিকে আওয়ামী লীগের একটা অফিস ছিল, পিছনে ধানমন্ডি 32, সামনে সায়েন্স ল্যাবে ছিল আপনার বিজিবির একটা ফোর্স। মানে আমরা মাঝখানে পড়ে যাই, আর মাঝখানে পড়ে যাই এরকম না যে তারা আমাদের কাছে এসে হামলা করতে, দূর থেকে সরাসরি গুলি করতেছিল, তারা সরাসরি গুলি করতেছিল। আমাদের এমন হয়েছে আন্দোলন করার অবস্থায় আমরা দাঁড়ায় আছি, একজন পড়ে গেছে, কি হয়েছে তার ঘাড়ের গুলি লাগছে, ওরা নিয়ে পপুলার যেতেছে। আরেকজন হাঁটতেছে হাঁটতেছে একজন গুলি লাগছে, তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতিতে আমাদেরকে ওই সময়
কেউ হসপিটালে লুকাইছে, কেউ কোনো একটা বিল্ডিংয়ের বেসমেন্টে লুকাইছে, মানে যে যেভাবে পারছে মনে করে নিজেকে বাঁচানো। 19শে জুলাই সকালবেলা বের হইলাম, পাঞ্জাবি পরা, নামাজ পড়লাম। আজকে আন্দোলন হবে কি হবে না অনিশ্চিত, মানুষ কি জড়ো হইতে দিবে কি না। আন্দোলন সমবেত হইলাম আমরা, সায়েন্স ল্যাব মোটামুটি তখন কেউ নেই, আমরাই সব কিছু তখন দখল, আন্দোলনকারীরা। হঠাৎ করে 4-5টা ড্রোন আসলো। এর কিছুক্ষণ পরে চারদিক থেকে র্যাবের, পুলিশের হেলিকপ্টার এত কাছ থেকে গুলি করছিল, মানে তা আমরা বুঝতে পারছি এটা র্যাবের হেলিকপ্টার, এটা পুলিশের হেলিকপ্টার। মানে জাস্ট দেখতেছি মনে হইতেছে শিকারি, যে মানুষ যখন শিকার করতে যায় একটা গুলি করে, অনেকটা হরিণের মাঝখানে একটা হরিণ পড়ে যায়, এরকম হইতেছিল। আমাদের একজন পড়ে যেতেছে। হ্যাঁ, একজন এরকম হয়েছে, একটা ভাইয়ের পা এরকমভাবে বিচ্ছিন্ন হয়েছে, দুইজন মিলে ওকে কোলে নিছে, আরেকজন ওর পাটা আলাদা করে ধরে নিয়ে যাইতেছে। এবং এরকম অসংখ্য বিভৎস খণ্ডচিত্র আছে, কিন্তু তারপরেও সবচেয়ে বড় সত্য বোধ হয় যে মানুষ পিছিয়ে যায়নি, বরং যত অত্যাচার বেড়েছে আরো মানুষ এগিয়ে এসেছে। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আরো অনেক গল্প নিশ্চয়ই শোনার ছিল আপনাদের কাছ থেকে, খুব অল্প করে যদি আর কিছু যোগ করার থেকে প্রথমে জনাব মতিউর রহমান চৌধুরী। আমার মনে হয় যদি আন্দোলনের শেষ দিন চলো চলো ঢাকা চলো, এটা 6ই আগস্ট নির্ধারিত থাকতো, তাহলে হয়তো ইতিহাস অন্য কিছু লেখা হতো। কারণ 5ই আগস্ট সরকারের পরিকল্পনা ছিল ঢাকার চারদিক বন্ধ করে দেওয়ার, সেই সুযোগটা তারা পায়নি। এখানেই এই আন্দোলনের একটা বিউটি বলা যায়, এবং যারা এই আন্দোলন পরিচালনা করেছেন তাদেরকে আসলে স্যালিউট জানাতে হয়। তারা না হলে হয়তো এই আন্দোলন সফল নাও হতে পারত, কারণ এইটাই ছিল আসল ঘটনা। আর ইতিহাস একটা শব্দ শুধু বলি যে এই আন্দোলন মানুষকে, জনগণকে একতাবদ্ধ কীভাবে করা যায় তা শিখিয়েছে। অনেক ধন্যবাদ অধ্যাপক শামীমা সুলতানা। নূপুরের কান্না দেখলাম, ভাইয়ের জন্যে তার যে আর্তনাদ, এমন হাজারো বোনের আর্তনাদ শিক্ষার্থীদের কাছ থেকে শুনলাম, তাদের আহত হওয়ার কথা শুনলাম। সেই সময়ে এমন নির্বিচারে যেভাবে শিক্ষার্থীদেরকে, পথচারীদেরকে, এমনকি শিশু পর্যন্ত রেহাই দেয়নি, যেভাবে হত্যা করা হচ্ছিল, আমার তখন মনে হয়েছিল যে এই ফ্যাসিস্ট হাসিনার আসলে এই প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার নৈতিক অধিকার হারিয়েছে। তখন আমার মনে হয়েছে যে আমি তখন বাংলা বিভাগের সভাপতি ছিলাম, তখন আমার দেয়ালে যে ছবিটা তার ছিল, আমার মনে হয়েছে এইখানে থাকার তার আর কোনো অধিকার নেই। তখন আমার মনে হয়েছিল যে জনগণের মনে আরেকটু নাড়া দেওয়ার জন্য এমন কিছু করা দরকার আমার, যেন জনগণ যেন মনে করে ওই জায়গাটা থেকে আর ফিরে দাঁড়ানোর কোনো পথ নেই। সেই জায়গা থেকে আমি শেখ হাসিনার ছবিটা সেই ওয়াল থেকে নামিয়ে ফেলি, এবং আমার মনে হয়েছে যে শেখ হাসিনাকে আমরা আর মানছি না প্রধানমন্ত্রী হিসেবে। কারণ সে যেভাবে নির্বিচারে, বেআইনিভাবে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার আসলে সেই প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কোনো অধিকার নেই। এবং এই যে নানান ধরনের সম্মিলিত প্রতিবাদ, তারই ফলাফল 5ই আগস্ট, মানুষের বিজয়, জনতার বিজয়। তা নিয়ে আগামীকাল সেই ঐতিহাসিক 5 তারিখে আমাদের এই বিশেষ আয়োজনের শেষ পর্ব প্রচারিত হবে, লং মার্চ টু ঢাকা শিরোনামে। সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাই।